আজকে নিয়ে চলে এসেছি একই ভিডিওতে 8টি ভিন্ন স্বাদের দারুণ মজার ইউনিক কিছু মিষ্টি রেসিপি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই মিষ্টিগুলো দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু ভীষণ মজার। তো রেসিপিগুলো সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো রাজস্থানের বিখ্যাত মিষ্টি রাবড়ি ঘেবর। তো রাবড়ি ঘেবরের জন্য সবার প্রথমে আমি রাবড়িটা তৈরি করে নেব। তো কড়াইয়ের মধ্যে অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি, এতে করে দুধটা লেগে যাবে না। তো এখানে আমি 2 কাপ মতো দুধ নিয়ে নিচ্ছি। আর এখানে আমি এই দুধটাকে জাল করতে দিয়ে দেব লো আঁচে, আর অন্যদিকে আমি কিন্তু ঘেবরের জন্য ব্যাটারটা রেডি করে নেব। তো এই রাবড়িটা যাতে করে তাড়াতাড়ি ঘন হয়ে যায় সেজন্য এখানে আমি হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আর গুঁড়ো দুধটা কিন্তু আমি এই দুধটা হালকা গরম হওয়ার পরই দিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু একটুও দলা পেকে যাবে না। আর গুঁড়ো দুধটা কিন্তু আমি একেবারে দিয়ে দেব না, অল্প অল্প করে দেব আর বারবার নাড়তে থাকবো, তাহলে খুব সুন্দরভাবে কিন্তু এই দুধের সঙ্গে মিশে যাবে। এবার দুধের মধ্যে ফ্লেভারের জন্য 2টো এলাচ আমি গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে এলাচটা বাদ দিতেও পারেন। তো এবার খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোতে রেখে দিয়েছি। আর এভাবে লোতে রেখেই আমি অনবরত নাড়াচাড়া করে নেব। আর একটু হালকা কালারের জন্য দিয়ে দিচ্ছি কেশর। আবারও দুধটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার কেশর দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আরও একটু বাড়িয়ে নিলাম। এবার দুধটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মেশাতে থাকবো। এবার আমি এই দুধের মধ্যে 1 চামচ মতো চিনি দিচ্ছি। যেহেতু এখানে গুঁড়ো দুধটাও মিষ্টি হয় আর দুধটা জাল করে অনেকটা ঘন হয়ে যাবে, সেক্ষেত্রেও কিন্তু দুধটা অনেকটাই মিষ্টি হয়ে যাবে, তাই আমি এখানে অল্প করেই চিনি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে চিনিটা বাড়িয়েও দিয়ে দিতে পারেন। তো রাবড়িটা লো আঁচে একদিকে হতে দিয়ে দিয়েছি। এবার ঘেবরের জন্য ব্যাটারটা তৈরি করে নেব। সেই জন্য সবার প্রথমে আমাদের লাগবে ঘি। আর এখানে ঘিটাকে আমি একটু গলিয়ে নেব, সেই জন্য একটা ছোট্ট প্যানের মধ্যে ঘিটাকে নিয়ে নিচ্ছি। আর এখানে আমি 250 গ্রাম ময়দার জন্য 50 গ্রাম ঘি নিয়েছি, এতে কিন্তু হয়ে যাবে। তো এখানে 50 গ্রাম ঘিয়ের মধ্যে থেকে আমি গুনে 5 চামচ মতো ঘি নিয়ে নিচ্ছি। তো ঘিটা কিন্তু এখানে গরমই আছে। আর আমাদের এখানে 4 থেকে 5 চামচ মতোই ঘি লাগবে, এর থেকে বেশি কিন্তু লাগবে না। তো এবার আমি এখানে বরফের টুকরো নিয়ে নিচ্ছি। আর এই বরফটা কিন্তু আমি একটা ছোট বাটির মধ্যে বসিয়েছিলাম, আর সেটা থেকে অর্ধেকটা করে নিয়েছি। এবার হাত দিয়ে বরফটাকে ঘিয়ের সঙ্গে খুব ভালো করে ঘষতে থাকবো। তো এই বরফটাকে ঠিক একইভাবে আমি এইভাবেই ঘষতে থাকবো। আর 1 মিনিটের মধ্যেই দেখা যাবে যে এই ঘিটা পুরো সাদা হতে লেগেছে। আর এই কাজটা করতে খুব বেশি সময় না, 1 থেকে 1.5 মিনিটের মধ্যে কিন্তু এই ঘিটা পুরো সাদা হয়ে যাবে। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ঘিটা কিন্তু অনেকটাই সাদা হয়ে গেছে। তো 1 থেকে 1.5 মিনিটের মধ্যে কিন্তু ঘিটা পুরো সাদা হয়ে যাবে, দেখে পুরো ক্রিমের মতো লাগবে। তো এইদিকে এই কাজটা করতে করতেও অফ ক্যামেরায় আমি 2 থেকে 3 বার রাবড়িটা নেড়ে দিয়েছি, এতে করে কিন্তু রাবড়িটা তলা থেকে লেগেও যাবে না। তো এই কাজটা করার জন্য কিন্তু অবশ্যই আপনারা একটু বড় দেখে বাটি নেবেন, এতে করে কিন্তু এই কাজটা করতে খুবই সুবিধা হবে। তো এবার দেখুন ঘিটা কিন্তু ক্রিমের মতো হয়ে গেছে। এবার আমি এই বরফটাকে সাইডে রেখে দিচ্ছি। তারপর আবার ওই ঘিটাকে ঠিক একই রকমভাবে 2 থেকে 3 মিনিট ফেটিয়ে নিতে হবে। এভাবে ফেটিয়ে নিলে ঘিটা কিন্তু অনেকটাই হালকা হয়ে যাবে। তো ঘিটা চারিদিকে ছড়িয়ে গেছে, তো আমি একটু হাত দিয়ে এভাবে এক জায়গায় করে নিচ্ছি। এবার ঘেবরের ব্যাটারটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। আর এই ময়দাটা কিন্তু আমি এখানে একেবারে পুরোটা দিয়ে দেব না, শুধুমাত্র 2 চামচ দিলাম। আর এখানে নিয়ে নিয়েছি দুধ। আর এখানে অবশ্যই কিন্তু দুধটা ঠান্ডা হতে হবে। তো এবার অল্প একটু দুধের সঙ্গে এই ময়দাটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর খুব ভালো করে ফেটিয়ে নিয়ে আবারও অল্প একটু ময়দা দিয়ে দেব। তারপর আবারও অল্প একটু দুধ দিয়ে দেব, দিয়ে আবারও খুব ভালো করে ফেটাতে থাকবো। তো এইভাবে অল্প অল্প করে ময়দা দিয়ে ব্যাটারটা রেডি করে নিলে কিন্তু একটুও লাম্পস থাকবে না, আর ব্যাটারটা একেবারে সফটভাবে তৈরি হবে। তো আমি বাকি দুধটাও দিয়ে দিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর যদি সব ময়দা একেবারে দিয়ে দেন তবে কিন্তু এর মধ্যে লাম্পস থেকে যাবে, আর ব্যাটারটা তৈরি করতে অনেকটাই ঝামেলা হবে। তো বাকি দুধটাও দিয়ে দিয়েছি আর বাকি ময়দাটাও দিয়ে দিলাম। এবার এটা মেশানোর জন্য অল্প করে আমি এখানে ঠান্ডা পানি ব্যবহার করব। এখানে আমি প্রথমে অল্প করেই পানিটা নিয়েছি। এবার এই ময়দাটা যখন খুব ভালোভাবে ব্যাটারের সঙ্গে মিশে যাবে, তখন ব্যাটারটা রেডি করতে যতটা পরিমাণ পানির দরকার ততটা পরিমাণ তখন পানি দিয়ে দেব। তো এই ব্যাটারটা রেডি করতে 1 কাপের মধ্যে কিন্তু হাফ কাপ পানি আমার লেগেছে। তো এইভাবেই কিন্তু আমি আরও 2 থেকে 3 মিনিট খুব ভালো করে এটাকে ফেটিয়ে নেব। আর খুব ভালো করে ফেটিয়ে নিলে কিন্তু এর মধ্যে একটুও লাম্পস থাকবে না, আর এই ব্যাটারটা কিন্তু অনেকটাই হালকা হয়ে যায়। তো আপনারা চাইলে এই ব্যাটারের মধ্যে এখানে 1 চামচ মতো বেসনও অ্যাড করতে পারেন। দোকানদারেরা কিন্তু অল্প করে একটু বেসনও মিক্স করে।
তো আপনারা যদি ফার্স্ট টাইম বানাতে চাচ্ছেন তবে কিন্তু বেসনটা বাদ দিতে পারেন, কারণ বেসন দিয়ে কিন্তু এটা অনেকটাই মুচমুচে হয় আর ভেঙে যাওয়ার চান্সটা বেশি থাকে। তো আমি এখানে এই ঘেবরটা ফার্স্ট টাইম বানাচ্ছি, তাই কিন্তু আমি এখানে বেসনটা দিইনি। তবু ময়দা দিয়েও কিন্তু এটা খুব ভালোই তৈরি হয়েছিল। তো প্রথমে এখানে হাফ কাপ পানি দেওয়ার পর আরও 1.5 কাপ পানি লেগেছে, তো টোটাল এখানে 2 কাপ পানি লেগেছে। তো এবার এই পাতলা ব্যাটারটাকে আমি ফ্রিজের মধ্যে রেখেছি। তো এবার এই রাবড়িটাকে রেডি করে নামিয়ে নেব। তো ঘেবরের ব্যাটার যখন তৈরি করি তখন কিন্তু অফ ক্যামেরায় এটাকে আমি বারবার নাড়াচাড়া করে দিয়েছি। তো এটা প্রায় অনেকটাই ঘন হয়ে গেছে, এবার ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আরও অনেকটাই ঘন হয়ে যাবে। তো এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। তো এই রাবড়িটা আমি এই রকম ঘনত্বে নামিয়ে নিয়েছি, এটা কিন্তু আরও অনেকটাই ঘন হয়ে যাবে। তো এই রাবড়িটাকে কিন্তু আমি ফ্রিজের মধ্যে রেখে দেব, তারপর ঠান্ডা ঠান্ডা এই মিষ্টিগুলোর ওপর আমি দিয়ে দেব। তো এবার এখানে আমার শিরা লাগবে, তাই আমি শিরাটা বানিয়ে নেব। তো এখানে 1 কাপ চিনি নিয়ে নিয়েছি আর হাফ কাপ নিয়ে নিয়েছি পানি। যেহেতু এখানে আমি 1 কাপ ময়দা দিয়ে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি, তাই কিন্তু শিরারও খুব বেশি প্রয়োজন নেই, 1 কাপ চিনি নিলেই কিন্তু হয়ে যাবে। তো এখানে কিন্তু একটু ফুটিয়ে নেওয়ার পর একটু হালকা এই শিরাটা তারের মতো হচ্ছে আর হালকা চিপচিপে আছে, তো এরকমই কিন্তু শিরাটা লাগবে। তো এবার এটাকে আমি নামিয়ে রেখে দিয়েছি আর ফ্রিজ থেকে আমি এই ব্যাটারটা বার করে নিয়েছি। তো এবার এই ব্যাটারটা কিন্তু হালকা একটু ঘন হয়েছে মনে হচ্ছে দেখে, আরও কিন্তু একটু এখানে আমি পানি অ্যাড করছি। আর এখানে আমি একটু লেবুর রস দিয়ে দেব, এতে কিন্তু এর ঝাঁকটা খুব ভালো আসবে আর খুব জালিদার তৈরি হবে। সেই জন্য আমি এখানে 1 চামচ মতো লেবুর রস দিয়ে দিচ্ছি। তো লেবুর রস দিয়ে ব্যাটারটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই ব্যাটারটা দেখুন আগের থেকে অনেকটাই পাতলা আছে, তো এইরকমই কিন্তু লাগবে। তো এবার একটা বড় বাটির মধ্যেই ছোট বাটিটা আমি রেখে দিলাম, তারপর এর মধ্যে আমি ঠান্ডা পানি অ্যাড করব। আর এই ব্যাটারটাকে একেবারেই ঠান্ডা রাখতে হবে, সেই জন্য এখানে আমি কিছু বরফ দিয়ে দিচ্ছি। তো এখানে আমি মোটা মোটা সাইজের একটু বরফের টুকরোগুলো রেখে দেব, এতে করে কিন্তু অনেকক্ষণ ব্যাটারটা ঠান্ডা থাকবে। এবার ঘেবরগুলো তৈরি করে নেব, সেই জন্য একটা এই সাইজের বাটি নিয়েছি আর বাটির মধ্যে হাফ বাটি আমি তেল নিয়ে নিচ্ছি, কারণ খুব বেশি তেল দিয়ে দিলে কিন্তু যখন ঘেবরগুলোর মধ্যে দেব তখন কিন্তু উপর থেকে আগুন উঠে যেতে পারে। তো তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে অল্প অল্প করে ব্যাটারটা দিয়ে দেব। আর এভাবে যখন ব্যাটারটা উপর থেকে উঠে আসবে, চারিদিকে যখন লেগে যাবে, তখন আবারও অল্প অল্প করে দিয়ে দেব। তো এই ব্যাটারটা কিন্তু একেবারে উপর থেকে দিতে হবে, অল্প অল্প করে দিতে হবে, তা না হলে কিন্তু এই ব্যাটারটা নিচে লেগে যেতে পারে। তো আমি ফার্স্ট টাইম এটা উপর থেকে দিইনি, নিচে থেকে দিয়েছি, সেই জন্য কিন্তু নিচে একটু লেগে গেছে। তো প্রথমের ঘেবরটা খুব বেশি ভালো না হলেও কিন্তু পরের ঘেবরগুলো খুব ভালোই হবে। আর তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে ব্যাটারটা ওপর থেকে একেবারে অল্প অল্প করে দিতে হবে, তাহলে এই ব্যাটারটা চারিদিকে লেগে যাবে। আর ব্যাটারটা যখন খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে, যখন এর ঝাঁকটা কমে আসবে, তখনই কিন্তু আবার এর ওপর থেকে ব্যাটারটা দিয়ে দিতে হবে। তো এবার এই ঘেবরটা নিচে নামিয়ে নামিয়ে দেবো, এতে করে ঘেবরটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন একটু কমিয়ে দিয়েছি, এবার এটাকে তুলে নেব। তো এবারে তেলটা খুব ভালো করে ঝরিয়ে নিয়ে এটাকে আমি একটা ফুটো ফুটো থালার উপর রেখে দিচ্ছি, যেটা বাকি তেলটা কিন্তু নিচে থেকে পড়ে যাবে। তো আরও একটা ঘেবর তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি ব্যাটারটা একটু বেশি করে দিয়ে ফেলেছিলাম বলে তলা থেকে লেগে গেছিলো। তো এবার তেলটাকে পরিষ্কার করে নিয়ে আবারও তেলটা ভালো করে গরম করে ব্যাটারটা একেবারে ওপর থেকে অল্প অল্প করে দিতে হবে, তাহলে কিন্তু পারফেক্টভাবে ঘেবরগুলো তৈরি হবে। প্রথমেরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা নিচে থেকে আর বেশি করে দিয়েছিলাম বলে এটা তলাতে বসে গেছিলো আর নিচটার তেলটা কিন্তু পুড়ে গেছে। তাই আপনাদের বলে দিচ্ছি, এটা কিন্তু ওপর থেকে আর একেবারে অল্প অল্প করে দিতে হবে, তাহলে ঘেবরগুলো পারফেক্টভাবে তৈরি হবে। তো ব্যাটারটা যখন আমি তেলের মধ্যে অল্প করে দেব, তখন অনেকগুলো কিন্তু বাবলস তৈরি হবে। আর যখনই বাবলসটা কিন্তু কমে আসবে আর এই ব্যাটারটা চারিদিকে লেগে যাবে, তখন আবারও অল্প করে ব্যাটার দিতে হবে। আর এইভাবে করেই কিন্তু বারবার ব্যাটারটা দিতে হবে আর বারবার কিন্তু থেমে যেতে হবে। তো এই ঘেবরগুলো যদি একটু সময় নিয়ে ধৈর্য ধরে বানানো যায়, তবে কিন্তু একেবারে পারফেক্টভাবে ঘেবর তৈরি হবে। তাড়াহুড়ো করে ঘেবর তৈরি করলে কিন্তু খুব বেশি ভালো হবে না। তো এবার এই ঘেবরের মধ্যেখানে আমি এটাকে একটু ভালো করে ফুটো করে দিচ্ছি আর চারিদিকটা একটু ভালো করে ছাড়িয়ে দিচ্ছি, এতে করে কিন্তু ভেতরটা খুব ভালোভাবে ভাজা ভাজা হবে।
তো বন্ধুরা, এই ছোটো ছোটো টিপসগুলো যদি আপনারা ফলো করে তৈরি করেন তবে কিন্তু আপনাদের ঘেবরও পারফেক্টভাবে তৈরি হবে। তো ফার্স্ট টাইম ঘেবার বানানোর সময় কিন্তু আমি খুব বেশি টেনশানে ছিলাম যে এটা হবে কি হবে না, আমি ঠিকঠাক পারবো কি পারবো না। তো আমি ঠিকঠাক পেরেছি, আর ঘেবরগুলো খেতেও কিন্তু অনেকটাই ভালো লেগেছে। তাহলে বন্ধুরা, আজকের এই রাবড়ি ঘেবর মিষ্টি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করছি। আর আমার এই সহজ রেসিপিগুলো যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো পেজটিকে প্লিজ ফলো করে দেবেন। তো এখানে কিন্তু আরও একটা আমার ঘেবর তৈরি করা হয়ে গেল। এবার তেলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি। আর পেছনটা দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়েছে, আর দেখতে কতটা লোভনীয় মনে হচ্ছে। তো ঠিক একই রকমভাবে আমি সবগুলো ঘেবর তৈরি করে নেব। তো এখানে 1 কাপ ময়দাতে 4টা রাবড়ি ঘেবর তৈরি করে নিয়েছি। আর এবার এই ঘেবরগুলোর মধ্যে আমি চিনির শিরা আর রাবড়িটা দিয়ে দেব। তো সেই জন্য আমি একটা প্লেটের মধ্যে এই একটা রাবড়ি নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে ওপর থেকে চিনির শিরাটা দিয়ে দেব। তো দেখুন চিনির শিরাটা কত সুন্দর হয়েছে, আঠালো। তো ওপর থেকে চিনির শিরাটা দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব রাবড়ি। তো এখানে রাবড়িটাও অনেকটা আগের থেকে ঘন হয়ে গেছে। তো রাবড়িটা আমি অল্প অল্প করে চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। এবার রাবড়িটা খুব ভালো করে দেওয়া হয়ে গেলে ওপর থেকে কিছু কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এই রাবড়ি ঘেবরটা দেখতে কতটা লোভনীয় মনে হচ্ছে, আর খেতেও কিন্তু অনেকটাই টেস্টি হয়েছিল। অনেকটাই জালিদার মুচমুচে রসালো এই রাবড়ি ঘেবরগুলো একবার হলেও বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা, সবগুলো ঘেবরের মধ্যে আমি চিনির শিরা রাবড়িটা লাগিয়ে নিয়েছি, আর দেখুন দেখতে কতটা লোভনীয় মনে হচ্ছে। এবার একটা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কতটা মুচমুচে রসালো হয়েছে। মুচমুচে রসালো এই খাজাগুলো খেতে যেমন টেস্টি, বানানো খুবই সহজ। তো খাজাগুলো তৈরি করে নেওয়ার জন্য সবার প্রথমে একটা বড় মিক্সিং বোলের মধ্যে আমি 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে অল্প করে একটু লবণ দিয়ে দেব। তো এবার ময়দার সঙ্গে লবণটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর একটু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। তো এখানে কিন্তু একেবারে পানিটা দিয়ে ফেলা যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আর বাড়িতে আমরা যেমন রুটি তৈরি করার জন্য ডো তৈরি করে থাকি, ঠিক সেই রকমভাবেই ডোটা তৈরি করে নেব। খুব বেশি শক্তও না, আবার খুব বেশি নরমও না। তো অল্প অল্প করে পানি দিয়ে আমি এই ডোটা তৈরি করে নিয়েছি। এবার এই ডোটার মধ্যেখানে 1 চামচ মতো সাদা তেল দিয়ে দেব। এই তেলটা দেওয়ার পর খুব ভালো করে হাত দিয়ে এই ডোয়ের চারিদিকে লাগিয়ে দেব। তো খুব ভালো করে মাখা হয়ে গেলে এটাকে আমি 10 মিনিটের জন্য এইভাবেই রেখে দেব। আর 10 মিনিট পর তখন আবারও খুব ভালো করে এটাকে মথে নিতে হবে। তো এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ততক্ষণে একটা শিরা তৈরি করে নেব। তো শিরা তৈরি করার জন্য যে বাটি মেপে আমি ময়দাটা নিয়েছিলাম সেই বাটি মেপেই 1 বাটিতে একটু কম আমি চিনি নিয়ে নিয়েছি, আর পুরো 1 বাটি মতো পানি দিয়ে দিচ্ছি। এবারে শিরার মধ্যে একটু ফ্লেভারের জন্য দিয়ে দেব 2টো এলাচ, আর এলাচের মুখ দুটো আমি একটু ফাটিয়ে দিয়ে দিয়েছি। তো একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি কেশর। আপনাদের হাতের কাছে যদি কেশর না থাকে সেক্ষেত্রে কিন্তু একটু অরেঞ্জ ফুড কালারটা দিয়ে দেবেন, এতে করে কালারটা খুব সুন্দর আসবে। তো এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আমি খুব বেশি কিন্তু এটাকে ঘন করব না, একটু আঠালো হলেই হয়ে যাবে। আর এই শিরাটা তৈরি করতেও খুব বেশি সময় লাগবে না, কারণ এখানে চিনি আর পানির পরিমাণটা প্রায় একই দিয়েছি, সেই জন্য খুব বেশি সময় লাগবে না। তো একটু হাতে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন খুব বেশি আঠালো না, আবার খুব বেশি কিন্তু পাতলাও না। তো এই শিরাটা এবার হয়ে গেছে। এবার আমি নামিয়ে রাখার পর যাতে করে শিরাটা না জমে যায় সেই জন্য অল্প করে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, এতে করে শিরাটা যেমন আছে তেমনই কিন্তু থাকবে, ঘন হবে না বা চিনি চিনি ভাবটাও চলে আসবে না এর মধ্যে। তো এবার এটাকে আমি নামিয়ে রেখে দেব, দিয়ে এই খাজাগুলো তৈরি করে নেব। তো তৈরি করার জন্য আমি একটা বাটির মধ্যে সবার প্রথমে 2 থেকে 3 চামচ মতো ঘি নিয়ে নিয়েছি। এবার এই ঘিয়ের মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। তো আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থেকে থাকে তাহলে কিন্তু এখানে ময়দা দিয়ে দেবেন, তাতেও কোনো অসুবিধা নেই। তো ঘিয়ের সঙ্গে এই কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে এক সাইডে রেখে দেব। এবার খাজাগুলো তৈরি করে নেব, সেই জন্য এই ময়দাটাকে একটু আবারও মথে নিতে হবে। তো দেখুন আগের থেকে ময়দাটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে।
তো একটু ভালো করে মথে নিচ্ছি। তো একটু ভালো করে মথে নেওয়ার পর এই লেচিটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। তো এখানে কিন্তু আমি এরকম সফটভাবে রাখবো না, এই লেচিটা থেকে ছোট ছোট লেচি কেটে নেব। তো এই লেচিটা থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি, আর পুরো ডোটা থেকে কিন্তু এই লেচিগুলো কেটে নিতে হবে। তো সবগুলো কিন্তু লেচি কাটা হয়ে গেছে ছোট ছোট। তো আমি আবারও কিন্তু এটাকে ডোয়ে পরিণত করে নিচ্ছি। তো এভাবে ডো আবারও খুব ভালো করে নেওয়ার পর আবারও কিন্তু আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। তো বন্ধুরা, আপনারা ভাবতেই পারেন যে আমি এইভাবে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি আবার ডো তৈরি করে নিচ্ছি, এটা কেন করে নিচ্ছি। তো না বন্ধুরা, এভাবে ছোট ছোট করে লেচি কেটে নিলে কিন্তু এই খাজাগুলোর খুব সুন্দরভাবে লেয়ার পড়বে, আর খাজাগুলো দেখতেও অনেকটা ভালো লাগবে। তো এই কাজটা কিন্তু আপনারা বানালে অবশ্যই করে নেবেন, এতে করে লেয়ারগুলো খুব সুন্দর আসবে। তো এবার ডোটাকে আবারও খুব ভালো করে মথে নেব। আর এইভাবে কিন্তু লেচিগুলো আমি দুবার কেটে নিয়েছি। তো এবার এটাকে খুব ভালো করে ডো তৈরি করে নেব। তো এই ময়দার ডোটাকে বড় করে একটা লই তৈরি করে নেব, আর এইভাবে করে একটু মুড়ে নিচ্ছি, তাতে করে এই লইটা খুব সুন্দর হবে তৈরি করা। তো এটাকে বড় করে লই তৈরি করে নিতে হবে। তো দেখুন আমি বড় করে এটা লই তৈরি করে নিয়েছি। এবার হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নিচ্ছি, কারণ এটাকে আমাকে বেলে নিতে হবে। তো এই লইটা বেলার আগে অল্প করে একটু তেল মাখিয়ে নেব, এতে করে বেলতে খুবই সুবিধা হবে। তো আপনারা যদি তেল দিয়ে না বেলতে চান তাহলে কিন্তু অল্প একটু ময়দা ছিটিয়ে দেবেন। এবার হাত দিয়ে একটু চারিদিকটা চেপে চেপে একটু বড় করে নিচ্ছি। এবার একটা বেলনির মধ্যে অল্প একটু তেল মাখিয়ে নিয়ে এক সাইডটা একটু বড় করে বেলে নেব। তো আপনারা যদি এভাবে না বেলে নিতে চান তবে কিন্তু আরও একটা পদ্ধতি আছে, আর সেটা এই বড় ডোটা থেকে কয়েকটা লেচি কেটে নেবেন, তারপর সবগুলো লেচিকে বড় রুটি করে বেলে নেবেন, তারপর একটার উপরে একটা রুটিগুলো রেখে ফোল্ড করে নেবেন, তাও কিন্তু হয়ে যাবে। তো আমি এইভাবে আজকে কাজটা করে নিচ্ছি। আর কিছুদিন আগেও আমি একটা আটা দিয়ে খাজা রেসিপি শেয়ার করেছিলাম, সেটাতে আমি ওইভাবে লই করে সবগুলো রুটির ওপর রুটি রেখে কিন্তু খাজাটা তৈরি করে নিয়েছি। তো আমাকে কিন্তু এই পদ্ধতিটার থেকে ওটাই বেশি সহজ লেগেছে। তবে আপনারা যদি দেখতে চান তবে আমি ডেসক্রিপশন বক্সে ওর লিঙ্কটা দিয়ে রেখেছি, সেখান থেকে দেখে নিতে পারেন। তো এভাবে বেলে নেওয়ার পর যে কর্নফ্লাওয়ার আর ঘিয়ের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা এবার এখানে লাগিয়ে দেব। তো এভাবে আমি এই রুটিটা ফোল্ড করে নিতে আমার একটু সময় লেগেছে, আর যদি আপনারা ওইভাবে তৈরি করে নেন তবে কিন্তু সময়টা অনেকটাই কম লাগবে। এবার ঘি আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা এখানে দিয়ে দেবো 1 চামচ মতো, দিয়ে হাত দিয়ে চারিদিকে একটু মিশিয়ে নিচ্ছি, আর অল্প করে একটু তেল দিয়ে দিচ্ছি, এতে করে লেয়ারগুলো খুব সুন্দর বোঝা যাবে। তো এবার খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর এবার এটাকে আমি আস্তে আস্তে এটাকে রোল করে নিচ্ছি। আর রোল করতে একটু অসুবিধা হচ্ছে, কারণ এটা কিন্তু লেগে গেছে নিচে থেকে। তো আমি আস্তে আস্তে করে এটাকে রোল করে নিচ্ছি। তো এবার এটাকে রোল করে নেওয়ার পর এক সাইডে এই রোলটাকে রেখে আবারও বেলনি দিয়ে একটু করে বেলে নেব। তো একটু করে বেলে নেব আর একটু করে কিন্তু রোল করে নেব। তো আবারও আমি এর ওপর থেকে কর্নফ্লাওয়ার আর ঘিয়ের মিশ্রণটা লাগিয়ে দিচ্ছি। তো এইভাবে করেই কিন্তু রুটিটাকে আমি ফোল্ড করে নেব, আর হাত দিয়ে একটু চেপে চেপে ফোল্ডটা করে নিতে হবে, এতে করে কিন্তু অনেকগুলো লেয়ার পড়বে। তো এবার সামনের দিকটা বেলার জন্য আমি একটু ভালো করে হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি, দিয়ে বেলনি দিয়ে বেলে নেব। তো আমি বেলে নিয়েছি, এবার কিন্তু আবারও কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিলাম, তারপর আবারও একটু হাত দিয়ে চেপে চেপে রোল করে নেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করছি। তো এই রুটিটা খুব ভালো করে রোল করা হয়ে গেছে, সাইডের অংশটাকে একটু হাত দিয়ে চেপে চেপে দিতে হবে যাতে এটা খুলে না যায়। তো এটাকে আমি খাজা তৈরি করার শেপে এবার কেটে নেব। তো ছোট ছোট করে লেচিগুলো কেটে নিচ্ছি, আর লেয়ারগুলো দেখুন কি সুন্দর বোঝা যাচ্ছে। তো সবগুলো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, আর দেখুন দেখতে পুরো ফুলের মতো লাগছে। তো এটার পেছন দিককে আমি এইভাবে করে হাত দিয়ে মুড়ে এর মুখটা হালকা হাতে বন্ধ করে দেব। তো এইভাবে করে বন্ধ করে দিতে হবে। তো সবগুলো প্রথমে বন্ধ করে নেব, তারপর কিন্তু খাজাগুলো তৈরি করব, তাহলে কিন্তু এই খাজাগুলো তৈরি করতে সুবিধা হবে। তো সবগুলো কিন্তু বন্ধ করা হয়ে গেছে, দেখুন এইভাবে করে আমি বন্ধ করে নিয়েছি। আর দেখুন সবগুলো লেয়ার কিন্তু খুব সুন্দর বোঝা যাচ্ছে। তো এবার কিন্তু আমি খাজাগুলো তৈরি করে নেব। প্রথমে হাত দিয়ে হালকা হাতে এটাকে একটু চেপে দিয়েছি, তারপর বেলনি দিয়ে দুবার একটু বেলে নিলেই হয়ে যাবে। তো একটা খাজা আমার কিন্তু তৈরি করা হয়ে গেল। আমি আপনাদের কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন এর লেয়ারগুলো খুব সুন্দর বোঝা যাচ্ছে।
আর এবার যখন এগুলো তেলের মধ্যে ছাড়বো তখন কিন্তু লেয়ারগুলো খুলে খুলে যাবে। তো প্রথমেই খাজাগুলো আমি যতটা তেলের মধ্যে ছাড়বো ঠিক ততটাই খাজা তৈরি করে নেব। তো আমি এখানে 4টা মতো খাজা তৈরি করে নেব। আর এই 4টা খাজা ভাজতে ভাজতে বাকি খাজাগুলো কিন্তু আমার পরে তৈরি করা হয়ে যাবে। তো খাজাগুলো ভেজে নেওয়ার জন্য একটা প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা যখন হালকা একটু গরম হয়ে আসবে তখন আমি খাজাগুলো ছেড়ে দেব। তেলটা কিন্তু খুব বেশি গরমও হতে হবে না, আবার খুব বেশি কিন্তু ঠান্ডাও না, হালকা একটু গরম হলে আমি এই খাজাগুলো ছেড়ে দেব। তো এখানে আমি 4টা খাজা ছেড়ে দিচ্ছি। এবার এটাকে একটু সময় নিয়ে মুচমুচে করে ভেজে নিতে হবে। আর এখানে খাজাটা যতটা মুচমুচে করে ভাজা হবে ততটাই কিন্তু মুচমুচে হবে। আর যদি গ্যাসের ফ্লেমটা খুবই বাড়িয়ে দিয়ে খাজাগুলো ভাজা যায় তবে কিন্তু ওপর থেকে পুড়ে যেতে পারে আর ভেতরটা কিন্তু কাঁচাই রয়ে যাবে আর খাজাগুলো একটুও মুচমুচে হবে না। তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খাজাগুলো ভেজে নিতে হবে। আর ওপর থেকে এভাবে করে একটু তেল ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি, এতে করে খাজার এই উপরের অংশটা খুব ভালোভাবে ভাজা হবে আর ভেতরটাও খুব ভালোভাবে ভাজা হবে। তো একদিকটা হালকা গোল্ডেন ব্রাউন হয়ে ভাজা হয়ে গেলে এবার এটাকে উল্টে দেব। খুব বেশি কিন্তু আমি এখানে লাল করে ভাজিনি, হালকা একটু কালার আসলে আমি এটাকে উল্টে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কিন্তু আমি এগুলোকে ভেজে নিয়েছি। এবার এই খাজাগুলোর তেলটা ঝরিয়ে নেব, তারপর এটাকে ডাইরেক্ট শিরার মধ্যে দিয়ে দেব। আর শিরাটা কিন্তু হালকা গরম হতে হবে আর এই খাজাগুলো কিন্তু গরম হতে হবে, তাহলেই কিন্তু এই শিরাটা খুব সুন্দরভাবে টেনে নেবে। তো খাজাগুলো এখানে শিরাতে দেওয়ার সাথে সাথেই কিন্তু উল্টে পাল্টে আমি 3 থেকে 4 সেকেন্ড মতো রেখে এগুলোকে তুলে নেব। তা না হলে খুব বেশি রেখে দিলে আবার নরম হয়ে যেতে পারে, তাই 3 থেকে 4 সেকেন্ড মতো রাখলেই যথেষ্ট। এবার আমি খাজা দুটোকে তুলে নেব আর ঠিক একই রকমভাবে আবারও আমি তেল থেকে খাজা দুটোকে তুলে এই শিরার মধ্যে ভিজিয়ে নেব। আর পরে যে খাজাগুলো তৈরি করব সেগুলো যদি শিরার মধ্যে দেওয়ার সময় শিরাটা ঠান্ডা হয়ে যায় তবে কিন্তু হালকা একটু কুসুম গরম করে নিতে হবে, তাহলে এই শিরার মধ্যে থেকে এই খাজাগুলো খুব সুন্দরভাবে রসটা টেনে নেবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপি আপনারা ফলো করে একবার হলো বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন। এই খাজাগুলো খেতে কিন্তু সত্যি অনেকটাই দুর্দান্ত হয়েছিল। তো বন্ধুরা, আজকের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা দেখুন, লেয়ারগুলো খুব সুন্দর বোঝা যাচ্ছে আর খাজাগুলো দেখতে কিন্তু অনেকটাই লোভনীয় হয়েছে। এবার আমি ওপর থেকে একটু সাজিয়ে নেওয়ার জন্য কাঠবাদাম কুচি দিয়ে দেব আর সামান্য একটু কেশর দিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু এই খাজাগুলো দেখতে অনেকটাই লোভনীয় মনে হবে। তবে এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। তো এবার আমি আপনাদের একটা খাজা ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা ভেতর থেকে কতটা মুচমুচে এবং রসালো হয়েছে। আর আওয়াজ শুনলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্যারা সন্দেশ। অনেকক্ষণ দুধ জাল করার ঝামেলা ছাড়া স্বাদগন্ধ অটুট রেখে আপনাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করব। তো প্যারা সন্দেশগুলো তৈরি করে নেওয়ার জন্য সবার প্রথমে একটা প্যানের মধ্যে আমি 2 থেকে 3 চামচ গুড় দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনি দিয়েও এটি বানিয়ে নিতে পারেন। তো এবার এর মধ্যে দিয়ে দেব 150 গ্রাম দুধ। তো এখানে আমি গুড়টা গলে যাওয়া পর্যন্ত দুধটাকে জাল করে নেব। তো জাল করে নিয়ে গুড়টা আপনারা একটু ছেঁকে নিতেও পারেন, কারণ গুড়ের মধ্যে অনেক কিছুই থেকে থাকে। তো আমি কিন্তু এই দুধটাকে ছেঁকে নিয়ে আবারও প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। এবার ফ্লেভারের জন্য 2টো এলাচ দিয়ে দিলাম আর এলাচের মুখটা অল্প করে একটু ফাটিয়ে দিয়েছি। তো এবার এটাকে খুব সুন্দর করে ফুটিয়ে নেব। আর এলাচের ফ্লেভারটা কিন্তু দুধের মধ্যে খুব সুন্দরভাবে মিশে গেছে। আর এখানে কিন্তু আমি এইটুকু দুধ দিয়ে প্যারা সন্দেশ বানাবো না। দোকানদারেরা কিন্তু অনেকটা দুধ নিয়ে অনেকক্ষণ ধরে জাল করে সেটাকে শুকিয়ে প্যারা সন্দেশগুলো তৈরি করে নেয়। তবে আজকে আমি স্বাদগন্ধ অটুট রেখে আপনাদের সঙ্গে একটু অন্য পদ্ধতিতে সন্দেশগুলো তৈরি করে দেখাবো। তো এখানে কিন্তু এলাচটা আমি এবার তুলে ফেলে দিয়েছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ গুঁড়ো দুধ। আর এই গুঁড়ো দুধটা জাল করে আমি খুব অল্প সময়ের মধ্যে আপনাদের প্যারা সন্দেশটা তৈরি করে দেখাবো। তো এখানে অল্প অল্প করে গুঁড়ো দুধটা দেবো আর বারবার মেশাতে থাকবো, তা না হলে কিন্তু এটা দলা পেকে যেতে পারে। আর অবশ্যই কিন্তু এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে রেখে এটা নাড়াচাড়া করে নিতে হবে। তো এবার কিন্তু আর আমাদের অন্য কোনো কাজ নেই, যতক্ষণ না পর্যন্ত এই দুধটা ঘন হচ্ছে ততক্ষণ এটাকে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে, তা না হলে কিন্তু তলা থেকে এটা বসে পুড়ে যেতে পারে। তাই অবশ্যই অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। তো এখানে দুধটা 2 মিনিট জাল করার পর অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি দেশি ঘি 1 চামচ মতো দিয়ে দিচ্ছি, এতে কিন্তু এই প্যারা সন্দেশগুলোর মধ্যে দারুণ একটা স্মেল আসবে আর খেতেও কিন্তু খুবই সুন্দর লাগবে।
তো সব কিছু একসাথে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখা যাবে যে এটা অনেকটাই ঘন হয়ে এসেছে। তো এটাকে কিন্তু একেবারেও নাড়াচাড়া বন্ধ করা যাবে না। তো এটাকে আর 2-1 মিনিট নাড়াচাড়া করলে কিন্তু এটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। তো আরও 2-3 মিনিট এটাকে নাড়াচাড়া করার পর এটা কিন্তু আরও একটু ঘন হয়ে এসেছে। আর যখন এটা প্যানের গা থেকে হালকা ছেড়ে ছেড়ে আসবে তখন বুঝতে হবে এটা কিন্তু পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। আর দেখুন প্যানের গায়ে কিন্তু চারিদিকে শুকিয়ে এসছে, আর এটা কিন্তু প্যান থেকে ছেড়ে ছেড়েও আসছে। আর এটাকে নামিয়ে রাখার পর কিন্তু আরও অনেকটাই ঘন হয়ে যাবে। তো এবার এটাকে আমি নামিয়ে নেব। তো নামিয়ে নিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিয়ে প্যাড়াগুলো তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা, আজকের এই প্যাড়া রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে একটা প্রেস দিয়ে দেবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। তো কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পর হাতের মধ্যে আমি অল্প করে একটু ঘি মাখিয়ে নিয়েছি। তো এবার কিন্তু আমি প্যাড়াগুলো তৈরি করে নেব। তো আমি এখানে হাতের মধ্যে অল্প করে ছিঁড়ে প্যাড়াগুলো তৈরি করে নিচ্ছি। তো আপনারা যদি একই শেপে তৈরি করতে চান তো কিছু দিয়ে মেপে এখান থেকে এই ডোটা একটু নিয়ে নেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এটা হাতের মধ্যে গোল বল করে ঘুরিয়ে নিয়ে একটু চ্যাপটা করে নিয়ে এই তো আঙ্গুল দিয়ে শেপ দিয়ে নিলাম। এই তো একটা প্যাড়া সন্দেশ তৈরি হয়ে গেল। এটা বানানো খুবই সহজ। তো আমি আরও একটা প্যাড়া সন্দেশ আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো সবগুলো যখন প্যাড়া সন্দেশ তৈরি করা হয়ে যাবে তখন এগুলোকে আমি 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। তাহলে কিন্তু এটা আগের থেকে অনেকটাই শক্ত হয়ে যাবে, আর তখন কিন্তু খেতেও এটা ভালো লাগবে। তো বন্ধুরা, সবগুলো প্যাড়া সন্দেশ কিন্তু আমার এখানে তৈরি করা হয়ে গেল। তো এগুলোকে আমি অন্য একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে এগুলোকে নর্মাল ফ্রিজের মধ্যে 1 ঘন্টা রেখে দেব। তাহলে এই প্যাড়া সন্দেশগুলো এখনকার মতো নরম ভাবটা থাকবে না, এটা কিন্তু হালকা একটু শক্ত হয়ে যাবে। আর আপনারা যদি ফ্রিজে না রাখতে চান তবে এটাকে এমনিতেই 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবেন, তাহলে কিন্তু এটা পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। তো এই প্যাড়া সন্দেশগুলো 1 ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দিচ্ছি। তো তারপরে আমি ফিরে আসছি। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে সবগুলোকে সাজিয়ে নেব। তো এবার আমি একটা প্যাড়া সন্দেশ আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর সফটভাবে এটা ভাঙা হয়ে যাচ্ছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো বন্ধুরা, একবার হলেও আপনারা এভাবে বাড়িতে প্যাড়া সন্দেশ বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। হঠাৎ করে মিষ্টি কিছু খেতে ইচ্ছে করলে অল্প একটু সুজি দিয়ে বানিয়ে নিন শুকনো মাওয়া গুজিয়া। খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আর যেমন মুচমুচে তেমন খাস্তা, তেমনি আবার রসালো। খেতে কিন্তু দারুণ টেস্টি হয় বন্ধুরা, আর বানিয়ে রেখে অনেক দিন পর্যন্ত খেতেও পারবেন। তাহলে বন্ধুরা, রেসিপিটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো গুজিয়াগুলো বানানোর জন্য আমি এখানে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এবারে ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ ঘি। এখানে ঘিটা দিয়ে খুব ভালো করে ময়ান দিয়ে নেব। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে সাদা তেল দিয়েও ময়ান দিয়ে নিতে পারেন। তো যদি ঘি দিয়ে ময়ান দিয়ে নেন তবে কিন্তু এই গুজিয়াগুলো খেতে অনেকটাই টেস্টি হয়। আর ঘি দেন কিংবা তেল দেন, এখানে একটু বেশি করে দিয়ে দেবেন, তাহলে ময়ানটা খুব সুন্দর দেওয়া হলে এই গুজিয়াগুলো অনেকটাই খাস্তা হবে। দেখুন হাতে মুঠো করলে কত সুন্দর দলা পেকিয়ে যাচ্ছে। ঠিক এইরকম করে ময়ানটা দিয়ে নিতে হবে। এবারে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। আর এখানে পানিটা বারে বারে অল্প অল্প করে দিয়ে দিতে হবে, কারণ এই ডোটা একটু শক্ত করে করে নিতে হবে। তাই বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা মেখে নিতে হবে। তো কিছুক্ষণ খুব ভালো করে মথে নেওয়ার পর ডোটা কিন্তু আমার মেখে নেওয়া হয়ে গেছে। আর দেখুন আমি একটু শক্ত করে এই ডোটা মেখে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। এদিকে আমি গুজিয়ার জন্য পুরটা রেডি করে নেব। সেই জন্য কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। এবার এই ঘিয়ের মধ্যে 3 থেকে 4 চা চামচ পরিমাণ সুজি দিয়ে দিলাম। এবার এই সুজির মধ্যে দেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কাঠবাদাম কুচি, কাজু বাদাম কুচি, আর অল্প একটু কিশমিশ কুচি। সব কিছু একসঙ্গে দেওয়ার পর খুব ভালো করে ভেজে নিতে হবে। তো কিছুক্ষণ খুব ভালো করে নাড়াচাড়া করার পর এটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। তো এটা ঠান্ডা হতে থাক, এদিকে আমি একটা মাওয়া তৈরি করে নেব। তো তার জন্য একই কড়াইয়ের মধ্যে আমি এখানে অল্প করে একটু দুধ নিয়ে নিয়েছি।
এবারে দুধটা হালকা গরম করে নিয়ে আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। যতটা পরিমাণ দুধ নিয়েছি তার অর্ধেকটা গুঁড়ো দুধ নিয়েছি। তারপরে এখানে কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। কনডেন্স মিল্ক আপনাদের হাতের কাছে না থাকলে সেটা বাদ দিতে পারেন। এমনি এটা জাল করে ঘন করে নিতে হবে। তো কিছুক্ষণ খুব ভালো করে নাড়াচাড়া করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে এটাকে লো আঁচে অনবরত নাড়াচাড়া করে একটা মাওয়া তৈরি করে নিতে হবে। এখানে আবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে অনবরত নাড়াচাড়া করতে যাবেন না, তা না হলে কিন্তু তলা থেকে পুড়ে যেতে পারে। তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো আঁচে রেখে এটাকে অনবরত নাড়াচাড়া করে নেবেন। তো কিছুক্ষণ পর দেখবেন এটা অনেকটাই ঘন হয়ে এসেছে। তো এবার এটাকে আমি নামিয়ে নেব। এবার যে সুজিটা ভেজে রেখেছিলাম সেটার মধ্যে আমি এই মাওয়াটা দিয়ে দিচ্ছি। তো মাওয়াটা সম্পূর্ণ দেওয়ার পর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো যেহেতু আমি এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করেছি তাই কিন্তু আলাদাভাবে কোনো চিনি দিচ্ছি না, কারণ কনডেন্স মিল্ক অনেকটাই মিষ্টি হয় আর অনেকটাই কিন্তু আঠালো হয়। সে কারণে কিন্তু এখানে আমার পুরোটা ঝরঝরে হয়নি। তো আপনারা যদি পুরোটা ঝরঝরে রাখতে চান তাহলে কিন্তু গুঁড়ো দুধ দিয়ে মাওয়াটা তৈরি করে নেবেন। তারপর মিশিয়ে নেওয়ার পর যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন এখানে গুঁড়ো চিনি মিশিয়ে দেবেন, তাহলে সবটা ঝরঝরে হয়ে যাবে। এবার গুজিয়াগুলো রসে ডুবানোর জন্য এখানে একটা চিনির শিরা তৈরি করে নিতে হবে। তো সেই জন্য একটা বাটি মেপে 1 বাটি চিনির মধ্যে 1 বাটি পানি দিয়ে দিয়েছি। আর তার মধ্যে ফ্লেভারের জন্য 2টো এলাচ দিয়ে দিয়েছি। আর হালকা একটু কালারের জন্য অল্প একটু কেশর দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। তো কিছুক্ষণ খুব ভালো করে ফুটে গেছে, এবার এটা হালকা আঠালো হয়ে গেছে। তো খুব বেশি চিটচিটে ভাব নেই, হালকা একটু আঠালো হয়েছে। এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেব। আর এখন শিরাটা একটু পাতলা মনে হলেও ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। তো এবার এটাকে নামিয়ে নিচ্ছি। এবার এই ডোটাকে আবারও খুব ভালো করে মথে নেব। আর ডোটা কিন্তু 10 মিনিট আমাদের রেস্টে রাখা হয়ে গেছে। এবার এই ডোটাকে আবারও খুব ভালো করে একটু মথে নিচ্ছি। মথে নেওয়ার পর এটা পুরোটাই আমি বেলে নেব। তো সেই জন্য হাতের মধ্যে খুব ভালো করে ঘুরিয়ে ডোটাকে সফট একটা লই তৈরি করে নিয়েছি। একটু হাত দিয়ে চেপে চেপে বড় করে নিচ্ছি, বেলতে সুবিধা হবে সেই জন্য। তো বোর্ডের উপর রেখে এটাকে একটু বেলছিলাম। তো এখানে কিন্তু অল্প করে একটু আমি ময়দা ছিটিয়ে দিয়ে এটাকে বেলে নেব। তো ময়দা না দিয়ে বেলতে একটু অসুবিধা হচ্ছিল বলে অল্প করে একটু ময়দা ছিটিয়ে দিয়ে এটাকে বেলে নিচ্ছি। তো একটু মোটা করে বড় করে আমি বেলে নিয়েছি। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা মোটা রেখেছি। তো ঠিক এইভাবে বেলে নিতে হবে। এবার এর উপরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। ঘিটা হাত দিয়ে খুব ভালো করে চারিদিকে লাগিয়ে দিচ্ছি। তারপর ওপর থেকে একটু শুকনো ময়দা চারিদিকে ছড়িয়ে দিতে হবে। দিয়ে এটাকেও হাত দিয়ে খুব ভালো করে এই রুটির চারিদিকে লাগিয়ে দিচ্ছি। তারপরে এই রুটিটাকে আমি রোল করে নেব। তো খুব ভালো করে এটাকে রোল করে নিচ্ছি। তো ভালো করে একটু চেপে রোল করে নেওয়ার পর এটা থেকে লেচি কেটে নেব। তো এইভাবে রোল করে লেচিগুলো কেটে নিলে গুজিয়াগুলোর মধ্যে একটু লেয়ার পড়বে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। তো সবগুলো লেচি আমার কাটা হয়ে গেছে। এবার সবগুলোকে একটা বাটির মধ্যে রেখে একটা লেচি এখানে নিয়ে নিচ্ছি। তারপর অল্প একটু ময়দা ছিটিয়ে এটাকে পাতলা করে বেলে নেব। তো রুটিটা পাতলা করে বেলে নেওয়া হয়ে গেছে। এবার যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে 1 চামচ পুর নিয়ে এর মধ্যেখানে রেখে দিচ্ছি। তারপর এই রুটির চারিদিকে আমি অল্প করে পানি লাগিয়ে দেব। তো এভাবে খুব ভালো করে পানি লাগিয়ে দিলে এটা কিন্তু মুড়ে নেওয়ার সময় একটুও খুলে যাবে না। তো খুব ভালো করে চারিদিকটার মুখ খুব ভালো করে চেপে বন্ধ করে দিচ্ছি। আর পানি দেওয়ার কারণে কিন্তু এটা আর খুলবে না। তো সাইডটা খুব ভালো করে চেপে চেপে বন্ধ করে দিতে হবে। তো খুব ভালো করে বন্ধ করে দেওয়ার পর গুজিয়ার একটা ডিজাইন করে দিচ্ছি। খুবই সহজেই ডিজাইনটা তৈরি করা দেখুন। আমি হালকা হাতে একটু চাপ দিয়ে দিচ্ছি, তারপর যে অংশটা থাকছে সেটাকে একটু মুড়ে নিচ্ছি। ঠিক একইভাবে বারবার মুড়ে নিলে দেখবেন খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে। খুব সহজ তৈরি করা, একবার দেখে নিলে কিন্তু যে কেউ তৈরি করে নিতে পারবেন। তো এবার পুরো ডিজাইনটা হয়ে গেলে সাইডটা ধরে একটু চেপে লম্বা করে দিচ্ছি, তাহলে এই গুজিয়াটা দেখতে আরও সুন্দর লাগবে। তো এখানে আমাদের একটা গুজিয়া তৈরি করা হয়ে গেল। ঠিক বাকি গুজিয়াগুলো একই রকম করে আমি তৈরি করে নিয়েছি। তো সবগুলো গুজিয়া আমার তৈরি করা হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নিতে হবে। সেই গুজিয়াগুলো এবার ভেজে নেব, সেই জন্য প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আর এখানে গুজিয়াগুলো আমি একটু ডুবো তেলেই ভেজে নেব, সেই জন্য
একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি। তো সবগুলো গুজিয়া একসঙ্গে ভেজে নেওয়া হয়ে যাবে। তো সবগুলো গুজিয়া আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এই গুজিয়াগুলো মিডিয়াম টু লো আছে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু এই গুজিয়াগুলো অনেকটাই মুচমুচে হবে। এবার গুজিয়াগুলো একদিকে একটু ভালো কালার চলে আসলে এগুলোকে উল্টে নিচ্ছি, আর বারে বারে উল্টে পাল্টে একটু হালকা কালার করে ভেজে নিয়েছি। তো গুজিয়াগুলো আমার ভাজতে 4 থেকে 5 মিনিট সময় লেগেছে। তো তারপর খুব সুন্দর একটা কালার চলে এসছে। এবার তেলটা ঝরিয়ে নিয়ে আমি এগুলোকে তুলে নিচ্ছি, আর এটা তুলে নিয়ে ডাইরেক্ট আমি শিরার মধ্যে দিয়ে দেব। তো শিরার মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে এগুলোকে তুলে নিতে হবে। এবারে সবগুলো গুজিয়ে আমি তুলে নিয়ে শিরার মধ্যে দিয়ে দেব। তারপরে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তাহলে বন্ধুরা, আজকের গুজিয়া রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করছি। তো সবগুলো গুজিয়ে রসের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় লাগছে। এই গুজিয়াগুলোকে আপনারা কিন্তু অনেক দিন পর্যন্ত রেখেও খেতে পারবেন, একটুও নষ্ট হবে না। তো এবার আমি একটা গুজিয়া আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। এর ভেতরটা দেখুন কতটা খাস্তা হয়েছে, মুচমুচে একেবারে রসালো। আজকে আমি আপনাদের খুবই সহজভাবে বেসনের লাড্ডু তৈরি করে দেখাবো। এই লাড্ডুগুলো বানানো যেমন সহজ, খুব অল্প উপকরণে খুব অল্প সময়ে তৈরি করে নেওয়া যায়। তাছাড়া যখন তখন মিষ্টি খেতে ইচ্ছে করলে ঘরের মধ্যে অল্প একটু বেসন থাকলেই অনেকগুলো লাড্ডু তৈরি করে নেওয়া যাবে। তো সবার প্রথমে আমি এখানে একটা বাটি মেপে 1 বাটি বেসন নিয়ে নিয়েছি, আর বেসনগুলোকে এইভাবে চেলে নিচ্ছি। আর বেসনটা চেলে নিলে কিন্তু ব্যাটারটা গুলতে খুব সুবিধা হয়, একটু এর মধ্যে লাম্পস থাকবে না। তো এবার আমি এর মধ্যে অল্প করে একটু লবণ দিয়ে দিচ্ছি। এবারে ব্যাটারটা গুলে নেব, সেই জন্য আমি এই বাটি মেপেই হাফ বাটি মতো পানি নিয়ে নিচ্ছি। তবে পানির পরিমাণটা একটু বুঝে এখানে দিয়ে দিতে হবে। একেবারে কিন্তু পানিটা দেওয়া যাবে না, তা না হলে ব্যাটারটা কিন্তু অনেকটাই পাতলা হয়ে যেতে পারে। তো এখানে আমি হাফ বাটি মতো পানি দিয়ে দিয়েছি। তো লাগলে আরও দিয়ে দেব। তো এখানে আরও হাফ বাটি পানি দিয়ে দিলাম। তো এখানে কিন্তু টোটাল আমি 1 বাটি পানি দিয়ে দিচ্ছি। তো এবার এই ব্যাটারটাকে আবারও খুব সুন্দর করে গুলে নেব। আর এই ব্যাটারটা যদি আবারও একটু ঘন মনে হয় তাহলে আবারও হাফ বাটি পানি আমি এখানে দিয়ে দেব। তো ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন মনে হচ্ছে, এটাকে আরও একটু পাতলা করে নিতে হবে। তো এখানে আরও হাফ বাটি আমি পানি নিয়ে নিচ্ছি। তো এবার আবারও খুব সুন্দর করে আমি ব্যাটারটা তৈরি করে নেব। তো বন্ধুরা, এখানে কিন্তু ব্যাটারটা খুব সাবধানে তৈরি করে নিতে হবে, খুব বেশি পাতলা হয়ে গেলে কিন্তু হবে না। তাই একটু সাবধানে বারবার অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা রেডি করে নিতে হবে। আর বন্ধুরা, 1 বাটি বেসনের জন্য আমি এখানে 1.5 বাটি পানি নিয়ে নিয়েছি। আর এই বেসনটাকে কিন্তু খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট অনবরত এইভাবে ফেটাতে থাকতে হবে, তাহলে একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে যাবে। এবার ব্যাটারের ঘনত্বটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। ঠিক এই পর্যায়ে ব্যাটারটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এবার একটা প্যানের মধ্যে অল্প একটু তেল নিয়ে নিচ্ছি, তেলটাকে চারিদিকে ছড়িয়ে দিলাম। তো এবার তেলটা খুব ভালোভাবে যখন গরম হয়ে যাবে তখন 1 চামচ করে ব্যাটার এর মধ্যেখানে দিয়ে দেব। তো এভাবে করে 1 চামচ করে ব্যাটার দিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। আর খুব বেশি কিন্তু লাল করে এখানে ভাজা যাবে না, হালকা একটু ভাজা হলেই তুলে নিতে হবে। তো এগুলোকে একটু সাইডে সরিয়ে রেখে কিন্তু আমি এখানে আরও 1 চামচ ব্যাটার দিয়ে দেব। তো এইভাবে করে সবগুলো ব্যাটার এই তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। আর এই ব্যাটারটা কিন্তু যেমন ইচ্ছা তেমন সাইজ করে দিলেই হবে, শুধু হালকা একটু ভেজে নিলেই হয়ে যাবে। তো আবারও আমি এখানে ব্যাটারটা দিয়ে দেব। তো এখানে কোনো সাইজের কোনো দরকার নেই, এমনি করে একটু ভাজা হলেই কিন্তু হয়ে যাবে। তো ঠিক একইভাবে আমি সবগুলো কিন্তু বেসন ভেজে নিয়েছি। আর দেখুন, খুব কিন্তু লাল করে ভাজিনি, হালকা একটু কালার আসলেই এগুলো হয়ে যাবে ভাজা। তো এবার এগুলোকে ঠান্ডা করে নিতে হবে। ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে এই বেসনগুলোকে আমি ব্লেন্ড করে নেব। তো একটু হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি, আর এগুলো কিন্তু খুব ভালোভাবেই ঠান্ডা হয়ে গেছে। তো এভাবে করে ছিঁড়ে নিতে হবে, তাহলে ব্লেন্ডারের মধ্যে দিতে খুব সুবিধা হবে। তো সবগুলো ছিঁড়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা মিডিয়াম সাইজের ব্লেন্ডার নিয়ে নিয়েছি। এবার সবগুলোকে একসঙ্গে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে এটাকে দুবারে করে নিতে পারেন, তবে আমি একেবারেই ব্লেন্ড করে নিচ্ছি। তো এবার ঢাকনাটা লাগিয়ে আমি ব্লেন্ড করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু এটাকে খুব বেশি মিহি করে ব্লেন্ড করিনি, একটু দানা দানা ভাব করে ব্লেন্ড করে নিতে হবে, তাহলে লাড্ডুগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগবে।
দেখুন এটা ব্লেন্ড করার পর কতটা ঝরঝরে হয়েছে। আমি আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু খুব বেশি মিহি করে আমি ব্লেন্ড করে নিই। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু একটু দানা দানা ভাব আছে। তো এইভাবেই কিন্তু ব্লেন্ড করে নিতে হবে। তো এবার আমি একটা প্যানের মধ্যে চিনি নিয়ে নিচ্ছি, আর যে বাটি মেপে আমি বেসন নিয়েছিলাম সেই বাটি মেপে এখানে হাফ বাটি চিনি দিয়ে দিচ্ছি, আর হাফ বাটি দিয়ে দিচ্ছি পানি। এবার ফ্লেভারের জন্য দিয়ে দেব দুটো এলাচ। এলাচের মুখ দুটো একটু ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব। আর এই চিনির শিরাটা যখন একটু ঘন হয়ে যাবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। তো এবার আমি এর মধ্যে একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার। তবে কালারটা অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। তো এখানে কালারটা দিয়ে দিলে কিন্তু লাড্ডুগুলো দেখতে অনেকটাই লোভনীয় হয়। এবারে শিরাটা কিছুক্ষণ জাল করে নেব, তাহলে কিন্তু ঘন হয়ে যাবে। তো বন্ধুরা 3 থেকে 4 মিনিট জাল করে নেওয়ার পর শিরাটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার আমি হাতের মধ্যে একটু তাও দেখিয়ে দিচ্ছি, এই তো হালকা একটু চিপচিপা ভাব চলে এসেছে। তো এবার এলাচ দুটোকে আমি তুলে ফেলে দিয়েছি, তারপর গুঁড়ো করা বেসনগুলো এখানে দিয়ে দিচ্ছি। এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, তারপরে এটাকে অনবরত নাড়াচাড়া করে নেব। তো খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। তো 2 মিনিট খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, আর খুব ভালো করে নাড়াচাড়া করে এটার যখন রঙটা একেবারেই চেঞ্জ হয়ে যাবে তখন আমি এর মধ্যে অল্প একটু কাজু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। তো এবার কাজু বাদাম দিয়ে এটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব। আর খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব ঘি। তো এখানে আমি 2 চা চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে বেশি করে ঘিটা দিয়ে দিতে পারেন। তো ঘি দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে পুরো এই বেসনের মধ্যে ঘিটা খুব ভালোভাবে মিশে যায়। তো আবারও খুব ভালো করে 2 মিনিট ধরে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর ঘি দেওয়ার পর কিন্তু এটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো এই পর্যায়ে এটা থেকে লাড্ডু তৈরি করে নিতে হবে। তো এবার আমি একটু চেক করে নেব লাড্ডু তৈরি করা হচ্ছে কিনা। তো এখানে যেহেতু আমি শিরাটা একটু ঘন করে তৈরি করে নিয়েছি, তাই কিন্তু লাড্ডুটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এবার প্যানটাকে নিচে নামিয়ে নিয়েছি, এবার একটা একটা করে লাড্ডু তৈরি করে নেব। আর লাড্ডুর সাইজটা আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন, ছোট বা বড় করে। তো আমি এখানে মিডিয়াম সাইজের লাড্ডু তৈরি করে নেব। তো বন্ধুরা এটা একটু হাত দিয়ে চেপে চেপে তৈরি করে নিতে হবে, তা না হলে কিন্তু সাইজটা খুব সুন্দর হবে না, একটু এবড়ো খেবড়ো হয়ে যাবে। তাই হাত দিয়ে একটু ভালো করে চেপে চেপে এটাকে তৈরি করে নেবেন। এবার লাড্ডুটাকে 2 হাতের তালুর মধ্যে রেখে এভাবে করে একটু ঘুরিয়ে নিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এটা শেপ চলে আসবে। এই তো দেখুন কত সুন্দরভাবে লাড্ডুটা তৈরি হয়ে গেল। আমি আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। তো এভাবে করেই কিন্তু সবগুলো লাড্ডু আমি তৈরি করে নেব। আর বন্ধুরা এই লাড্ডুটা কিন্তু হালকা গরম থাকা অবস্থাতেই তৈরি করে নিতে হবে, খুব বেশি ঠান্ডা করা কিন্তু যাবে না। তো একটা লাড্ডু আমার তৈরি করা হয়ে গেল, বাকি লাড্ডুগুলো ঠিক এই রকম করে আমি তৈরি করে নেব। তাহলে বন্ধুরা আজকের এই বেসনের লাড্ডু রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর বন্ধুরা আমার এই সহজ রেসিপিগুলো আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিতে লাইক দিয়ে ফলো করে রাখবেন। তো দেখুন এইভাবে কিন্তু আরও একটা আমার লাড্ডু তৈরি করা হয়ে গেল। আর একই রকমভাবে সবগুলো লাড্ডু আমি তৈরি করে নিয়েছি। আর দেখুন বন্ধুরা লাড্ডুগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। তাহলে বন্ধুরা দেখলেন তো কত সহজেই লাড্ডুগুলো তৈরি করা হয়ে গেল। যখন তখন মিষ্টি খাবার খেতে ইচ্ছে করলে এভাবে ঘরে একটু বেসন থাকলে আপনারা ঝটপট বানিয়ে খেতে পারেন। এবার একটা লাড্ডু আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব সহজে ভেঙেও যাবে না, অনেকটাই সফট আর খুব সুন্দরভাবে কিন্তু লাড্ডুগুলো তৈরি হয়েছে। মাত্র 5 টাকার সুজি থাকলেই এরকম সুন্দর ঝরঝরে পোলাওটি বানিয়ে নিতে পারবেন। বানানো খুবই সহজ, খুব অল্প সময়ের মধ্যেই তৈরি করে নেওয়া যাবে, আর খেতেও হবে ভীষণ মজার। তো এই ঝরঝরে পোলাও বানানোর জন্য সবার প্রথমে আমি একটা শুকনো কড়াইয়ের মধ্যে 1 কাপ সুজি নিয়ে নিচ্ছি। এখানে আমি 10 টাকা দামের সুজির প্যাকেটের মধ্যে অর্ধেকটা নিয়ে নিয়েছি। এবার এই সুজিটাকে শুকনো কড়াইয়ের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব। এখানে গ্যাসের ফ্লেমটা লো আঁচে রেখে কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এবার এই সুজিটাকে 2 মিনিট সময় নিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি দুধ। এই সুজিটা আমি দুধ দিয়ে সেদ্ধ করে নেব।
আপনারা চাইলে পানি দিয়েও করে নিতে পারেন। তো এখানে আমি 1 কাপ সুজির জন্য 2 কাপ দুধ দিয়ে দিয়েছি। এবার এই সুজিটাকে সাথে সাথেই বারবার নাড়াচাড়া করে নিতে হবে, তা না হলে কিন্তু দলা পেকে যেতে পারে। তো খুব ভালো করে সাথে সাথে নাড়াচাড়া করে নিয়েছি। আর দেখুন খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু দুধটা টেনে গেছে। এখানে সুজিটা কিন্তু আমি একটু শক্ত করে নামিয়ে নেব। এখন পাতলা আছে, আরও কিছুক্ষণ আমি একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ এটা আমি ডো তৈরি করে নেব, সেই জন্য একটু শক্ত করে নামিয়ে নিতে হবে। তো সেই জন্য এখানে কিন্তু 1 কাপ সুজির জন্য 2 কাপ পানি কিংবা দুধ দিয়ে দেবেন, তার থেকে বেশি কিন্তু দেওয়া যাবে না। এখানে সুজিটা একটু শক্ত করে ডো তৈরি করে নামিয়ে নিতে হবে। তো দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এই সুজিটা অনেকটাই শক্ত হয়ে গেছে আর কড়াই থেকেও ছেড়ে আসছে। আর বন্ধুরা, আমরা কিন্তু সুজি দিয়ে নানান ধরনের মিষ্টি, হালুয়া এসব খেয়ে থাকি, তবে একবার সুজির এই পোলাওটা খেয়ে দেখুন, খেতে দারুণ টেস্টি হয়। একবার বানিয়ে খেলে কিন্তু আবার বানাতে ইচ্ছে করবে, এতটাই টেস্টি হয়। তো সুজিটা এবার আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি, আর নামিয়ে এটাকে হালকা ঠান্ডা হতে দেব। তো এটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমি একটা চিনির শিরা তৈরি করে নেব। তো শিরা তৈরি করার আগে এই কড়াইয়ের মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। আর এখানে আমি কিছু বাদাম আর কিশমিশ ভেজে নেব, যেটা এই পোলাওয়ের ওপর একটু করে দিয়ে দেব, তাহলে পোলাওটা খেতে একটু ভালো লাগবে। তো এই বাদাম কিশমিশটা আমি একটু হালকা করে ঘিয়ের সঙ্গে ভেজে নিচ্ছি। এখানে আমি কাঠবাদাম, কাজু বাদাম আর অল্প একটু কিশমিশ নিয়েছি, সবগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। এবার এটাকে তুলে রেখে আমি চিনি শিরাটা তৈরি করে নেব। এবার আমি যে বাটি মেপে সুজি নিয়েছিলাম সেই বাটি মেপে 1 বাটি এখানে চিনি দিয়ে দিয়েছি, আর 1 বাটি দিয়ে দিচ্ছি পানি। তারপর একটু ফ্লেভারের জন্য 2টো এলাচ দিয়ে দিয়েছি, এলাচ দুটোর মুখটাকে একটু ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে এই চিনিটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এবার এই শিরাটা হালকা একটু ফুটে গেলেই কিন্তু হবে, খুব বেশি ঘন করার দরকার নেই। একবার একটু ভালোভাবে ফুটে গেলে এটা আমি বন্ধ করে দেব। তো এবার আমি শিরাটা নামিয়ে রাখবো, আর নামিয়ে রাখার পর কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে। তো শিরাটা আমাদের তৈরি করা হয়ে গেছে, এবার এটাকে আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। আর এইদিকে সুজির ডোটা কিন্তু হালকা একটু ঠান্ডা হয়ে গেছে, এখনও কিন্তু একটু গরম আছে। তো খুব বেশি ঠান্ডা করে ফেলা যাবে না, হালকা একটু গরম থাকা অবস্থায় এটাকে খুব ভালো করে মথে নিতে হবে। তো সুজির ডোটাকে একটু ভালো করে আমি মথে নিচ্ছি। তো এবার এটা হালকা একটু মথে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে একটা 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি। এই প্যাকেটটা থেকে অল্প অল্প করে বারে বারে দিয়ে এই ডোটাকে মেখে নিতে হবে। তো প্রথমে আমি অল্প একটু দিয়েছি, তারপরে আবারও অল্প একটু দিয়ে এটাকে খুব ভালো করে মথে নেব। তো দুধটা কিন্তু একেবারে দিয়ে মথে নেওয়া যাবে না, বারে বারে অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে মথে নিতে হবে। তো সবটুকু দুধ দিয়ে খুব ভালো করে আমি মথে নিয়েছি। আর গুঁড়ো দুধ দেওয়ার জন্য দেখুন হাতের মধ্যে একবারে চিটচিটে হয়ে লেগে আসছে। তো এবার হাতের মধ্যে 1 চামচ পরিমাণে একটু ঘি নিয়েছি, তারপর এই সুজির মধ্যে খুব ভালো করে মাখিয়ে নিয়ে সুজিটাকে খুব ভালো করে আবারও মথে নেব। তাহলেই কিন্তু খুব সুন্দর করে হাত থেকেও ছেড়ে আসবে, আর পুরো বাটি থেকেও খুব সুন্দরভাবে ছেড়ে আসবে। একদম সফট একটা ডো তৈরি হয়ে যাবে। তো দেখুন কিছুক্ষণ মথে নেওয়ার পর খুব সুন্দর কিন্তু একটা সফট ডো তৈরি হয়ে গেছে, আর কিন্তু হাতের মধ্যেও লেগে নেই, আর বাটির মধ্যেও কিন্তু লেগে নেই। এবার আমি পোলাওগুলো ভেজে নেব, সেই জন্য কড়াইয়ের মধ্যে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা হালকা গরম করে নিয়ে আমি পোলাওগুলো ভেজে নেব। তো এখানে এই ডোটা থেকে অল্প একটু লেচি আমি একটু ছিঁড়ে নেব। আর এখানে একটা গ্রেটার নিয়েছি, আর গ্রেটারের ছোট সাইডের দিকে আমি অল্প করে একটু ঘি মাখিয়ে নিচ্ছি। পোলাওগুলো আমি ছোট দিকের গ্রেটারটা দিয়েই তৈরি করে নেব, সেই জন্য এই দিকেই খুব ভালো করে ঘি মাখিয়ে নিয়েছি। এবার আমি এই ডোটা থেকে অল্প করে লেচি নিয়ে নেব। এবার এই লেচিটাকে নিয়ে গ্রেটারের ওপর রেখে একটু চাপ দিয়ে আমাদের পোলাওগুলো তৈরি করে নিতে হবে। এবার পোলাওগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো তেলটা এখানে হালকা গরম করে নিয়েছি, তারপর এখানে খুব ভালো করে একটু চাপ দিতে হবে, তাহলে কিন্তু লম্বা লম্বাভাবে পোলাওগুলো নিচে দিকে পড়ে যাবে। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি। এখানে যত বেশি টেনে চাপ দিবেন তত কিন্তু লম্বাভাবে পোলাওগুলো নিচে দিকে পড়বে। এবার কিন্তু খুব ভালো করে নেড়েচেড়ে নিলেই কিন্তু পোলাওটা ভাজা হয়ে যাবে।
খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। পোলাওটা দেওয়ার পর 2-1 মিনিট একটু তেলের মধ্যে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। এবার পোলাওগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার একটা ছাকনা দিয়ে তেলটা খুব ভালো করে ঝরিয়ে নিয়ে আমি তুলে নেব। তো তেলটা খুব ভালো করে ঝরিয়ে নিয়ে আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। ঠিক একইভাবে আবারও আমি ভেজে নেব। তো বন্ধুরা, আজকের এই পোলাও রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর ভালো লাগলে একটি লাইক শেয়ার করে দেবেন। সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে একটা প্রেস দিয়ে দেবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। তো সবগুলো পোলাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার এই পোলাওগুলোকে আমি শিরার মধ্যে ডুবিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে। এবার এটাকে শিরার মধ্যে ডুবিয়ে নিতে হবে। তো শিরাটা কিন্তু আগের থেকে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার এই ঠান্ডা শিরার মধ্যে আমি পোলাওগুলো দিয়ে দিলাম। তারপর এগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এই পোলাওগুলোকে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে এই শিরার মধ্যে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তাহলে কিন্তু খুব সুন্দরভাবে রস টেনে নিবে। বেশিক্ষণ কিন্তু আবার ভিজিয়ে রাখা যাবে না, তা না হলে পোলাওগুলো কিন্তু নরম হয়ে যেতে পারে, তখন কিন্তু আর ঝরঝরে হবে না। সেই জন্য 2 থেকে 3 মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে এগুলোকে মিশিয়ে নেওয়ার পর এগুলোকে তুলে নিতে হবে। এবার পোলাওগুলোর রসটা ছেঁকে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো পুরো পোলাওটা এই প্লেটের মধ্যে তুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই রসের মধ্যে ভেজে রাখা বাদাম কিশমিশ খুব ভালো করে ডুবিয়ে নেব, তাহলে এগুলো খেতে মিষ্টি মিষ্টি লাগবে। এবার এই বাদাম কিশমিশগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর তুলে নিয়ে এগুলোকে আমি পোলাওয়ের মধ্যে খুব সুন্দর করে উপর থেকে সাজিয়ে দেব। তাহলে এগুলো দেখতে অনেকটাই লোভনীয় লাগবে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে। তো এবার সবগুলো বাদাম আর কিশমিশ দিয়ে আমি সাজিয়ে নিয়েছি। একেবারে রেডি হয়ে গেছে আমাদের পোলাও। এবার দেখুন কতটা ঝরঝরে হয়েছে। খেতে কিন্তু অনেক মজার হয়েছিল বন্ধুরা। একবার হলো বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন, খেতে দারুণ টেস্টি হয়। 1 কাপ ময়দার সঙ্গে সামান্য একটু ছানা মিশিয়ে দারুণ স্বাদের এই নরম তুলতুলে গোলাপজাম মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে বন্ধুরা, সম্পূর্ণ রেসিপিটি না টেনে দেখার অনুরোধ রইল। তো সবার প্রথমে আমি এখানে 1/2 লিটার দুধ জাল করতে বসিয়ে দিয়েছি। দুধটা খুব ভালোভাবে ফুটে গেলে আমি এটা থেকে ছানা কাটিয়ে নেব। তো ছানা কাটানোর জন্য আমি এখানে 4 চামচ পানির মধ্যে 1 চামচ ভিনিগার খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো ভিনিগারটা মেশানো হয়ে গেলে দুধটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে তখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে এখানে ভিনিগার মেশানো পানিটা দিয়ে দেব। তো এবার এটাকে একটু নাড়াচাড়া করে দেব, তাহলেই দেখতে পাওয়া যাবে ছানাটা খুব সুন্দরভাবে কেটে গেছে। তো এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, দিয়ে এই ছানাটাকে ছেঁকে নেব। তো ছানাটা কেটে যাওয়া মাত্রই কিন্তু এটা ছেঁকে নিতে হবে, তা না হলে ছানাটা সেদ্ধ হয়ে গেলে কিন্তু আবার এই মিষ্টিটা শক্ত হয়ে যাবে, খুব একটা ভালো হবে না। তো এবার এটাকে সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো ছাকনার মধ্যে এভাবে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, এতে করে পানিটা খুব ভালোভাবে ঝরে যাবে। তো খুব ভালোভাবে পানিটা ঝরে গেছে, একেবারেই কিন্তু শুকিয়ে যায়নি ছানাটা, একটু হালকা ভিজে ভিজে ভাব আছে। তো এইরকমভাবেই ছানাটা আমি রেখেছি। এবার এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে আমি মেখে নেব। তো হাতের তালু দিয়ে এটাকে আমি খুব ভালো করে মথে নেব, তাহলে ছানাটা খুব সফটভাবে মথে নেওয়া হয়ে যাবে। তো এভাবে করে আমি ছানাটাকে খুব সুন্দর করে মথে নিচ্ছি। তো ছানাটা কিন্তু খুব সুন্দরভাবে মথে নেওয়া হয়ে গেছে। এবার এই ছানার মধ্যে আমি ময়দা অ্যাড করব। তো এখানে যতটা পরিমাণ ছানা নিয়েছিলাম ততটা পরিমাণই ময়দা নিয়েছি। তো ময়দাটা কিন্তু আমি একেবারে দিয়ে দেব না, এখানে 2 চামচ ময়দা দিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। আর বেকিং পাউডারটা আমি এখানে 1/2 চা চামচের থেকেও কম নিয়েছি। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। তো অল্প অল্প করে ময়দাটা দিয়ে আমি মেখে নিয়েছি। তো সব শেষে 1 চামচ মতো ঘি দিয়ে এটাকে খুব ভালো করে আবার মথে নিচ্ছি। ঘি দেওয়ার পর কিন্তু এটা আর হাতের মধ্যে লেগে লেগে আসবে না, এটা থেকে খুব সুন্দরভাবে মিষ্টি তৈরি করে নেওয়া যাবে। তো এবার একটা ছোট সাইজের লেচি নিয়ে আমি হাতের তালুতে খুব সুন্দর করে ঘুরিয়ে গোল করে নিয়েছি। তো এইভাবে করে আমি মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। এবার মিষ্টিগুলো ভেজে নেওয়ার আগে আমি একটা শিরা তৈরি করে নেব। তো এখানে 1 কাপ পরিমাণ চিনির মধ্যে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তো এবার একটু ফ্লেভারের জন্য 2টো এলাচের মুখটা ফাটিয়ে দিয়ে দিয়েছি। তো এবার এটা ফুটে গেলেই কিন্তু আমাদের শিরাটা তৈরি হয়ে যাবে। এখানে কিন্তু জাল করে ঘন করার কোনো প্রয়োজন নেই, একটু ভালোভাবে ফুটে গেলে কিন্তু শিরাটা তৈরি হয়ে যাবে। তো এবার এই শিরাটা একটা বাটির মধ্যে ঢেলে রেখে দিয়ে মিষ্টিগুলো ভেজে নেব।
তো মিষ্টিগুলো ভেজে নেওয়ার জন্য আমি এখানে পরিমাণ মতো সয়াবিন তেল নিয়ে নিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিয়ে একটা একটা করে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। তো মিষ্টিগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেলেই কিন্তু হয়ে যাবে। তো এখানে মিষ্টিগুলো কিন্তু লো আঁচেই দিতে হবে, তা না হলে প্রথমেই কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো সবগুলো মিষ্টি দেওয়া হয়ে গেলে এটাকে মিডিয়াম ফ্লেমে বারবার নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তো মিষ্টির কালারটা আপনাদের পছন্দ মতো করে ভেজে নেবেন। তো মিষ্টিগুলো কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে। তো এবার আমি এগুলোকে তুলে নেব। তো তেলটা ভালোভাবে ঝরিয়ে নিয়ে এটাকে গরম গরমই শিরার মধ্যে দিয়ে দিতে হবে। তো সবগুলো মিষ্টি শিরার মধ্যে দেওয়ার পর এটাকে একটু চামচ দিয়ে আমি ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি, এতে করে রসটা খুব ভালোভাবে ভেতরে ঢুকবে। তো এবার এটাকে ঢেকে রেখে আমি 2 ঘন্টা পর আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন 2 ঘন্টার মধ্যে কিন্তু মিষ্টিগুলো কতটা ফুলে গেছে আর ভেতর থেকে কিন্তু অনেকটাই নরম তুলতুলে হয়েছে। তো এবার এগুলোকে আমি একটা অন্য বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি। তো মিষ্টিগুলো এতটা লোভনীয় হয়েছিল যে দেখানোর আগেই কিন্তু আমার মেয়ে 2টো মিষ্টি খেয়েই নিয়েছে। তো বন্ধুরা দেখুন ভেতর থেকে কতটা নরম তুলতুলে হয়েছে। তো একটা মিষ্টি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি আর ভেতরটা কত সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। 1 কাপ গোবিন্দভোগ চাল দিয়েই ঝটপট আপনারা এই রকম টেস্টি একটা মিষ্টি রেসিপি তৈরি করে নিতে পারেন। তাহলে বন্ধুরা রেসিপিটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো মিষ্টিগুলো তৈরি করার জন্য প্রথমেই আমি একটা বড় মিক্সিং বোলের মধ্যে 1 কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গোবিন্দভোগ চালের পরিবর্তে এখানে আতপ চালও নিতে পারেন। তবে গোবিন্দভোগ চাল নিয়ে বানালে এর টেস্টটা কিন্তু অনেকটাই ভালো আসে আর গন্ধটাও খুব সুন্দর আসে। তাছাড়া গোবিন্দভোগ চালের পায়েসটাও কিন্তু খেতে অনেকটাই টেস্টি হয়। এবার চালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আমি অফ ক্যামেরায় আরও 2-3 বার পানি পাল্টিয়ে এটাকে ধুয়ে নিয়েছি। এবার এই চাল থেকে পানিটা খুব ভালোভাবে ছেঁকে নেওয়ার জন্য আমি এখানে একটা ছাকনা ব্যবহার করেছি। এবার এই ছাকনার মধ্যে চালটাকে 2 থেকে 3 মিনিট রেখে দিলে কিন্তু পানিটা খুব ভালোভাবে ঝরে যাবে। আর আপনাদের হাতের কাছে যদি এরকম বড় ছাকনা না থেকে থাকে তাহলে যে কোনো শুকনো কাপড়ের ওপর আপনারা এই চালগুলোকে রেখে দিবেন, তাহলেই কিন্তু পানিটা খুব ভালোভাবে ঝরে যাবে। তো 2 থেকে 3 মিনিট এভাবে ছাকনার মধ্যে রেখে দেওয়ার পর পানিটা খুব ভালোভাবে ঝরে গেছে। এবার এই চালটাকে ভেজে নিতে হবে। সেজন্য একটা প্যানের মধ্যে 1 চামচ মতো ঘি নিয়েছি আর এখানে আমি দেশি ঘিটাই ব্যবহার করলাম। আর এই দেশি ঘি দিয়ে এই চালটা ভেজে নিলে কিন্তু চালটার খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে। তো এই ঘিটা গলে যাওয়ার পর এখানে আমি চালগুলোকে ঢেলে দেব। আর গ্যাসের ফ্লেমটা এখানে কিন্তু আমি লো আঁচেই রেখেছি। তো এবার কিন্তু এই চালগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে চালগুলো ভাজলে আবার হবে না, কারণ গ্যাসের ফ্লেমটা যদি আপনারা হাইতে রেখে চালগুলো ভাজেন তবে চালগুলো উপর থেকে লাল হয়ে যেতেও পারে, আবার পুড়ে যেতেও পারে। তবে কিন্তু মিষ্টিটা খেতে একেবারেই ভালো লাগবে না। তাই লো আঁচে 4 থেকে 5 মিনিট এটাকে নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নিয়েছি। আর চালগুলো ভাজা হয়ে গেলে চালগুলো অনেকটাই আগের থেকে সাদা হয়ে যাবে আর হালকা একটু ফুলেও যাবে। তো এই চালগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি আর এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। তারপর এটাকে আমি ব্লেন্ড করে নেব। তো এই চালটাকে আমি তাড়াতাড়ি ঠান্ডা করে নেওয়ার জন্য এভাবে করে একটু নাড়িয়ে দিচ্ছি, এতে করে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। এবার একটা ছোট ব্লেন্ডারের মধ্যে আমি এই চালটাকে নিয়ে নেব। তো বন্ধুরা আমাদের অনেকেরই কাছে কিন্তু এরকম ব্লেন্ডার থাকে না, সেক্ষেত্রে আপনারা এগুলোকে শিলনোড়ায় বেটে নিতে পারবেন। তারপর এটাকে খুব ভালো করে চেলে নিলেই কিন্তু মিষ্টিটা খুব সুন্দর হয়ে যাবে। তো আপনারা চাইলে শিলনোড়ায় বেটে নিতে পারেন। তো চালগুলো খুব সুন্দরভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি আর একেবারে মিহি করে ব্লেন্ড করে নিতে হবে। তো এখানে চালটা খুব সুন্দরভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। এবার এই চালের গুঁড়োটাকে এক সাইডে রেখে দিয়ে আমি একটা প্যানের মধ্যে 1 কেজিতে একটু কম পরিমাণে আমি দুধটা নিয়ে নিয়েছি। তো এবার এই দুধটাকে জাল করে ফুটিয়ে নেব। এবার এই দুধের মধ্যে ফ্লেভারের জন্য একটা এলাচ দিয়ে দিচ্ছি আর এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়ে দেব। এবার নাড়াচাড়া করে এটাকে একটু মিশিয়ে নেব। আর দুধটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে তখন আমি এর মধ্যে চালের গুঁড়োটা দিয়ে দেব। তো দুধটা খুব ভালোভাবে ফুটে গেছে আর অল্প অল্প করে এখানে চালের গুঁড়োটা দিয়ে এইভাবে সবসময় মেশাতে থাকতে হবে, তা না হলে কিন্তু দলা পেকে যেতে পারে এই দুধের মধ্যে। তাই অল্প অল্প করে চালের গুঁড়োটা দিতে হবে আর সবসময় এরকম করে নাড়তে থাকতে হবে। আর চালের গুঁড়োটা দুধের মধ্যে দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু লোতে রেখে দিয়ে দেবেন, এতে করে কাজটা করতে সুবিধা হবে। তো এখানে আমি ভালো করে নাড়ার জন্য একটা চামচ নিয়ে নিয়েছি আর এই চামচ দিয়ে এভাবে নাড়লে কিন্তু কাজটা করা অনেকটাই সুবিধা হয়ে যায়। তো এবার আবারও কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিতে হবে,
তারপর এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। আর এখানে এই চালের গুঁড়োটাকে যতটা ভালো করে ফোটানো হবে ততটাই মিষ্টিটা খেতে অনেকটাই টেস্টি হবে। আর ভালো করে না ফোটালে মনে হবে যে চালের একটা কাঁচা কাঁচা ভাব, সেটা কিন্তু থেকে গেছে আর মিষ্টিটা খেতে কিন্তু একেবারে ভালো লাগবে না। তাই একটু এটা করতে সময় লাগবে। আমার কিন্তু এখানে 20 থেকে 25 মিনিট মতো সময় লেগে গেছে এটাকে নাড়াচাড়া করে ফুটিয়ে নিতে। তো এটাকে অনেকক্ষণ নাড়াচাড়া করে ফুটিয়ে নেওয়ার পর এটা যখন অনেকটাই ঘন হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে একটু লো আঁচে এটাকে ফুটিয়ে নেবেন। তা না হলে কিন্তু এটা অনেক জোরে জোরে ছিটকাবে আর হাত পা পুড়ে যাওয়ারও সম্ভাবনা থাকতে পারে। তাই এই কাজটা খুব সাবধানে করে নেবেন। এই দেখেন, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু খুব ছিটকাচ্ছে। তো বন্ধুরা, আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা দেখুন, এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর আমি কিন্তু এখনও পর্যন্ত এর মধ্যে চিনি দিইনি। তো এটা এইভাবে ঘন হয়ে যাওয়ার পর এবার আমি এর মধ্যে চিনি দিয়ে দেব। তো এখানে প্রথমে আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। তারপর এটাকে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর এখানে চিনি দেওয়ার পর কিন্তু এটা অনেকটাই পাতলা হয়ে যাবে। তো এখানে আমি আরও 1 কাপ চিনি দিয়ে দেব। তো এটা মিশিয়ে নেওয়ার পর আরও 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। তো এটা পাতলা হয়ে যাওয়ার পর আবারও খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে একটু ঘন করে নিতে হবে। এবার চিনি দেওয়ার পর যেহেতু এটা পাতলা হয়ে গেল, এবার গ্যাসের ফ্লেমটা হালকা একটু বাড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে এটাকে আবারও একটু ঘন করে নেব। আর চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। আমি এখানে 2 কাপ চিনি দিয়ে দিয়েছি। তো এটা একটু ফুটিয়ে নেওয়ার পর এটা যখন আবারও খুব ভালোভাবে ঘন হয়ে যাবে তখন এর টেস্টটা আরও একটু বাড়িয়ে নেওয়ার জন্য আমি এখানে কনডেন্স মিল্কটা দিয়ে দেব। আর এখানে আমি 3 থেকে 4 চামচ মতো কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছি। আপনাদের হাতের কাছে যদি এরকম কনডেন্স মিল্কটা না থাকে সেক্ষেত্রে এখানে একটা গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে দেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এটাকে দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো এই কনডেন্স মিল্কটা দিলে কিন্তু এই মিষ্টির টেস্টটা অনেকটাই ভালো আসে। আর এখানে কিন্তু গুঁড়ো দুধটা এমনিতেই দিতে যাবেন না, তা না হলে কিন্তু গুঁড়ো দুধটা গোটা ধরে যেতে পারে। তো আপনারা 2-3 চামচ কুসুম পানির মধ্যে গুঁড়ো দুধটাকে হালকা করে গুলে নিয়ে তবে দিয়ে দেবেন। তো অনেকক্ষণ নাড়াচাড়া করার পর দেখুন এটা কতটা ঘন হয়ে গেছে। ঠিক এইরকম করে ঘন করে এটাকে নামিয়ে নিতে হবে, যাতে এই মিষ্টিটা যখন আমরা সেট করব তখন খুব ভালোভাবে যাতে সেট হয়ে যায়, না নরম থেকে যায়। এবারে মিষ্টিটা আমি সেট করে নেব, সেই জন্য একটা টিফিন বাটি নিয়েছি। আর এই টিফিন বাটির সমান করে একটা সাদা কাগজ কেটে নিয়েছি। আপনাদের হাতের কাছে বাটার পেপার থাকলে সেটা দিয়েও করে নিতে পারেন। তো এবার এই কাগজের মধ্যে 1 চামচ মতো আমি ঘি দিয়ে দেব। এখানে তেল দিলে কিন্তু মিষ্টির গায়ে তেলটা লেগে গেলে ভালো লাগবে না মিষ্টিটা খেতে, তাই চেষ্টা করবেন এখানে ঘি দেওয়ার। তাই এখানে 1 থেকে 1.5 চামচ ঘি দিয়ে খুব ভালো করে এই টিফিন বাটির চারিদিকে আমি লাগিয়ে দেব। আর এখানে কাগজটা দিলাম কারণ মিষ্টিটা যখন আমি ফ্রিজের মধ্যে সেট করতে রাখবো তখন কিন্তু সাইড থেকে একটু ভিজে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই তলা থেকে এটা কাগজ দিয়ে দিলে এই মিষ্টিটা কিন্তু ভিজে যাবে না। তো এখানে আমি এই মিষ্টির ডোটা পুরোটাই দিয়ে দেব, তারপর একটু চেপে চেপে খুব ভালো করে সেট করে রেখে দেব। আর আপনারা মিষ্টির শেপটা কেমন দিতে চাচ্ছেন সেই অনুযায়ী কিন্তু আপনাদেরকে পাত্রটা নিয়ে নিতে হবে সেট করার জন্য। তো আমি এখানে টিফিন বাটির মধ্যে মিষ্টিটা সেট করে নিচ্ছি। তো এবার এটাকে চামচ দিয়ে খুব ভালো করে চেপে দেওয়ার পর হাত দিয়ে একটু ভালো করে সাইজ করে দেব। আমি এখানে হাত দিয়ে উপর থেকে সেট করে দিচ্ছি। আপনারা যদি হাত দিয়ে না করতে চান তবে চামচের গায়ে অল্প একটু ঘি লাগিয়ে দিয়ে উপর থেকে সেট করে নেবেন। তো এটা খুব ভালো করে সেট করে নেওয়ার পর এর ওপর থেকে আমি আরও একটু দেখার সৌন্দর্যের জন্য কয়েকটা কিশমিশ লাগিয়ে দিচ্ছি। এবার একটা ঢাকনা লাগিয়ে এটাকে আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। এবার 1 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে মিষ্টিটা বার করে নিয়েছি। এবার এটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার এটা আমি আপনাদের বার করে দেখিয়ে দিচ্ছি। আর বার করার আগে চারিদিকটা একটু ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি, এতে করে কিন্তু মিষ্টিটা খুব ভালো বেরিয়ে আসবে। তো এটা উল্টে নিলে কিন্তু খুব সহজেই বেরিয়ে যাবে। ওপর থেকে একটু আমি ঠোকা দিয়ে দিয়েছি। আর দেখুন কত সুন্দরভাবে মিষ্টিটা সেট হয়ে গেছে। আর টিফিন বাটির মধ্যে যে কাগজটা দিয়েছিলাম সেটা কিন্তু টিফিন বাটির মধ্যে থেকে গেছে, সেটা কিন্তু এই মিষ্টির মধ্যে আসেনি। তো এখানে আমি মিষ্টিটা আমার পছন্দ মতো করে কেটে নিচ্ছি। এই মিষ্টি আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন। তো এখানে আমি মিষ্টিগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি আর একটু মোটা মোটা করেই কেটে নিয়েছি। এবার আমি একটা মিষ্টি আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে।
এবার আমি মিষ্টিগুলোকে একটা প্লেটের মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে নেব। এতে করে মিষ্টিটা দেখতে অনেকটাই লোভনীয় মনে হবে। একটা মিষ্টি আমি আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে আর মনে হচ্ছে পুরো দোকানের মতো। এবার মিষ্টিটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন এর ভেতরটা কতটা সফট এবং নরম হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। বন্ধুরা আপনারা একবার হলেও এটা বাড়িতে বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন। তাহলে বন্ধুরা আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। তাহলে আজকে এ পর্যন্তই, সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।